আমরা গতকালকে অ্যানিউরিজম পড়েছিলাম। অ্যানিউরিজমের পেজ নাম্বার 212। আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের আগ পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, তো সবাই কি শুনতেছো? সবাই হ্যাঁ, এখন শুনি। আহ তোকের এখন এখন তো শোনার কথা। তো এবার আমরা থোরাসিক অ্যানিউরিজম পড়েছিলাম। আচ্ছা, গতকালকে কে জানি বলেছিল যে আহ কেন এডেমা অফ হ্যাঁ, দি আমি। হেড, হ্যাঁ এডেমা অফ দি হ্যান্ড অ্যান্ড আর্মস হয়, এটা বলেছিল তাই না? এটা মানে বলতে গিয়ে একটু চাইছিলাম যে আজকেই বলবো, তারপরে জিজ্ঞাসা করছো যেহেতু ভালো একটা কোশ্চেন এটা। তো বিষয়টা হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টিক, সরি মানে থোরাসিক অ্যানিউরিজম যে আম, কি বলে তোমার এই যে সুপেরিয়র ভেনা কাভা সিনড্রোম, একটা জিনিসটা দেখায় দিই, সুপেরিয়র ভেনা কাভা সিনড্রোম নামে একটা জিনিসটা, তাইলে বুঝতে পারবা। আচ্ছা, বলে দিই, হ্যাঁ। দেখো, থোরাসিক অ্যানোরিজমে মানে কি হয়, মানে থোরাসিক অ্যানোরিজমে হেড অফ দি কি এডেমা অফ দি হ্যান্ডস এন্ড আর্মস কেন হয়? তো আমরা অলরেডি জানি অ্যানোরিজমটা, অলরেডি বলে ফেলছি গতকাল, অ্যানোরিজম মানে আউট পাউচ অফ দি ভেসেল ওয়াল, তাই না? আউট পাউচ মানে কি, মনে হয় যে কোথাও থেকে বের হয়ে আসবে, এটা হলো আউট পাউচ। তো এই যে আমাদের আম, কি বলে থোরাসিক অ্যানিউরিজম হলে মাথা এবং আমাদের যে হাত, এগুলো কেন ফুলে যায় বা কেন এডেমা হয়, এটা কারণ হলো সুপেরিয়র ভেনা কাভা সিনড্রোম। সুপেরিয়র ভেনা কাভা সিনড্রোম, সুপেরিয়র ভেনা কাভা সিনড্রোমটা আসলে কি, এটা একটু দেখায় দেয়। এটা এই চ্যাপ্টারে নাই, বাট দেখায় দিলে একটু বুঝতে ইজি হবে। সুপেরিয়র ভেনা কাভা, সুপেরিয়র ভেনা কাভা সিনড্রোম। দেখো, কোনটা দিব, অথবা এটা দেওয়া যেতে পারে। দেখো, ফর এক্সাম্পল, এই যে থোরাসিক অ্যানোরিজম, অথবা ধরো, আচ্ছা ধরো এটা টিউমার দিয়ে বুঝালে ইজি হবে, হ্যাঁ বুঝতে। ধরো আমাদের এই সুপেরিয়র ভেনা কাভা এটা, আর ইনফেরিয়র ভেনা কাভা এলো এটা, তাই না? এই সুপেরিয়র ভেনা কাভার এদিকে যদি টিউমার হয়, তাহলে এই টিউমারটা চাপ সরাসরি সুপেরিয়র ভেনা কাভার উপরে দেয়। হ্যাঁ, বিশেষ করে আমাদের যে বডি এর উপরের অংশে কি থাকে, মাথা, ঘাড় এবং দুই হাত পা থাকে, তাই না? এই উপরের অংশ থেকে আমাদের হার্টে, আমাদের শরীরের উপরের অংশ থেকে ব্লাড কি আমাদের আমাদের যেই হৃৎপিণ্ড বা আমাদের যে হার্ট, এখানে আসে কিভাবে, সুপিরিয়র ভেনা কাভা মাধ্যমে আমাদের হার্টে চলে আসে, তাই না? এখন এই যে অ্যাওরটা, আই মিন থোরাসিক যে অ্যাওরটা, এই থোরাসিক অ্যাওরটা এর খুব কাছে, এই খুব কাছাকাছি থাকে না, এই হার্টের খুব কাছাকাছি থাকে তো এই থোরাসিক অ্যাওরটা, তাই না? যখন এই থোরাসিক অ্যাওরটা মানে কি বলে, আহ, কি বলে, খুব ম্যাসিভ আকারে ফুলে যায়। এই থোরাসিক অ্যাওরটা কেন ফুলে যাবে?
থোরাসিক অ্যাওর্টা ফুলে যায় ডিউ টু কিসের কারণে? ডিউ টু এই যে টিউমার হতে পারে। তারপরে এই যে অ্যাওর্টিক অ্যানুরিজম, থোরাসিক অ্যাওর্টিক অ্যানুরিজম পড়লাম। এইগুলোর কারণে এই অ্যাওর্টার যে লাইনিংটা যখন তোমার উইক হয়ে যায়, তখন ফুলে যায়। এই ফুলে যাওয়ার ফলে অথবা এ এ টিউমারের কারণে এই জায়গাটা যখন ফুলে যায়, তখন আমাদের এই এর সুপিরিয়র ভেনা ক্যাভার চারপাশে প্রচন্ড চাপ সৃষ্টি করে। এই থোরাসিক অ্যাওর্টার উপর লাইনিং ওয়ালে যখন তোমার এই কি বলে অ্যানিউরিজম হয় অথবা টিউমার হয়, তখন এই থোরাসিক অ্যাওর্টার উপরে এক প্রকার চাপ সৃষ্টি হয়। যার ফলে কি হয়? এই থোরাসিক অ্যাওর্টাটা শ্রিঙ্ক হয়ে যায় বা ন্যারো হয়ে যায়। চাপের ফলে তোমার ন্যারো হয়ে যায়। এর ফলে ২ টা জিনিস সৃষ্টি হয়। এক সাইডে হাইপারটেনশন আরেক সাইডে হাইপোটেনশন হয়। বিষয়টা হলো সরি হাইপোটেনশন না মানে উপরের সাইডে বডির উপরের সাইডে তোমার হাইপারটেনশন হয়। মানে এখানে চাপ লাগার ফলে আপার এক্সট্রিমিটিস গুলা তোমার কি বলে আপার এক্সট্রিমিটিস এ হাইপারটেনশন হয়। মানে ব্লাডের চাপ বেড়ে যায়। এই এই এক্সট্রা প্রেশারের ফলে বডির আপার এক্সট্রিমিটিস এ এক্সট্রা প্রেশারের ফলে আমাদের যেই কি বলে এই ভেসেল থেকে ফ্লুইড আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেস বা সেলের দিকে চলে যায়। যার ফলে আমাদের মুখ, মাথা, তারপরে এই হাতগুলোতে একটা এডিমেটাস একটা ভাব তৈরি হয়। আমি কি বুঝাতে পারছি? ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলি, হ্যাঁ? এটা তো একদম তোমাদের মেকানিজম সহকারে বলছি। এবার একটু শর্টলি বলি যদি, যে থোরাসিক অ্যানিউরিজম যখন হয়, মানে আমাদের ধরো এই যে ইয়েতে এই থোরাক্সের বিশেষ করে অ্যাওর্টাতে হয়। যদি অ্যাওর্টাতে যদি হয় মানে অ্যাওর্টা কি বলে অ্যাসেন্ড ওইদিন কিন্তু বলছি যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। এই অ্যাওর্টা হলো নিচের দিকে যেটা নামে সেটা হলো ডিসেন্ডিং, আর যেটা উপর দিকে যায় সেটা হলো গ্রেট অ্যাওর্টা। হ্যাঁ? অ্যাওর্টার এখানে যদি তোমার ইয়ে হয়, অ্যানোরিজম হয়। অ্যানোরিজম কি আমরা তো অলরেডি বলছি গতকালকে যে লাইনিং ওয়াল যদি উইক হয়ে যায়, লাইনিং ওয়াল যদি কোনো ডিফেক্ট তৈরি হয়, তখন এটা কি হয়? ফুলে যায়। অনেকটা এরকম হয়। এটা তো গতকালকে দেখেছি, দেখো। তাও আরেকবার দেখায় দিই। এই যে এরকম আউট পাউচ হয়। এরকম থোরাক্সের এদিকে যদি এরকম বড় হয়ে যায়, হ্যাঁ? এরকম আউট পাউচ হয়। মনে হয় যে কিছু একটা বের হয়ে আসবে। এরকম যদি হয়, তখন শিট তখন কি হয়? এই আউট পাউচটা আমাদের যে সুপিরিয়র ভেনা কাভা, আমাদের সুপিরিয়র ভেনা কাভার উপরে চাপ প্রয়োগ করে। এই অ্যাওর্টাটা যখন তার এই কি বলে এই লাইনিং ওয়াল যখন এরকম বড় হয়ে যায় due to weakness in the lining cavity of the thorax বা thoracic aorta, তখন এই জায়গাটা বড় হয়ে যাওয়ার কারণে আমাদের যে সুপিরিয়র ভেনা কাভার উপরে চাপ পড়ে। চাপ পাওয়ার ফলে কি হয়? চাপ পড়ার ফলে আমাদের যেই সুপিরিয়র ভেনা কাভা একটু ন্যারো হয়ে যায়, চিকন হয়ে যায়। চিকন হয়ে যাওয়ার ফলে কি হয়? আমাদের বডির আপার এক্সট্রিমিটিস এ তোমার ব্লাড প্রেশার বেড়ে যায়। এই যে ব্লাড প্রেশার বেড়ে গেল, এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার ফলে বডির আপার এক্সট্রিমিটিসে যে এই ভেসেলগুলা থেকে যে ফ্লুইড মানে ব্লাডের ভিতর থেকে ফ্লুইডগুলো আমাদের সেলেও কিছু চলে আসে। ঠিক আছে? বা এটাকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। আমরা এর আগেও দেখাইছিলাম যে আমাদের এডেমা কেন হয়? যখন ভেসেল থেকে ফ্লুইড থাকার কোথায়? ভেসেলে। বাট সেই ভেসেলে না থেকে ডিউ টু এনি রিজন সে যদি সেলে চলে যায় তখন বডি ফুলে যায়। ঠিক একই রকমভাবে সুপিরিয়র ভেনা কাভার উপরে চাপের ফলে বডির আপার এক্সট্রিমিটিসে হাইপারটেনশন হয়। বডির আপার এক্সট্রিমিটিসে হাইপারটেনশন হয়। এর ফলে আমাদের ভেসেলের ভিতরে যে ব্লাড, এই ব্লাডগুলা ভেসেলে না থেকে কিছু ফ্লুইড আমাদের সেলের দিকে চলে যায়। যার ফলে কি হয়? আমাদের সেল বা টিস্যুগুলাতে পানি জমে এডেমার সৃষ্টি করে। এটাই বলা হয় সুপিরিয়র ভেনা কাভা সিনড্রোম। আর এর ফলে আমাদের পেশেন্টদের শরীরে এডেমা অফ হেড অ্যান্ড আর্মস দেখায়। আর এডেমা অফ হেড অ্যান্ড আর্মস হয়
কোন ধরনের অ্যাওর্টিক অ্যানিউরিজমে? স্পেশালি থোরাসিক অ্যানিউরিজম। অ্যানিউরিজম, হ্যাঁ। আর অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমে প্রবলেম আরেক রকম। সেটা হলো কি বলে? পালসেটিং মাস হয়। মানে মনে হয় পেটের দিকে ধরলে মনে হয় কি জানি আর্টারি যেরকম পালসেশন করে না? পেটের ভিতরে পেটে টাচ করলে এরকম পালসেটিং করে। এটা একটু এই যে এখন বলবো। এবার আসি হলো এবং এটাও বলেছিলাম যে যদি অ্যানিউরিজমে যদি গিলতে সমস্যা হয়, I repeat, অ্যানিউরিজম আছে এবং গিলতে সমস্যা হচ্ছে পেশেন্টের, এই থোরাসিক অ্যানিউরিজমে স্পেশালি এটা হয়। ডিফিকাল্টি সোয়ালোইং বাট কি বলে এই বা ডিসফেজিয়া, ডিসফেজিয়া মানে তো ডিফিকাল্টি সোয়ালোইং, তাই না? অ্যানিউরিজম আছে পেশেন্টের যদি গিলতে সমস্যা হয়, এটা ইন্ডিকেট করে অ্যানিউরিজম বড় হচ্ছে এবং এটা আমাদের এসোফেগাসের দিকে চাপ দিচ্ছে। এটা মানে এটা পেশেন্টের ওর্স কন্ডিশনের দিকে যাচ্ছে পেশেন্ট, এটা ইন্ডিকেট করে, হ্যাঁ? যেটা যেন মাথায় রাখি আমরা। আর না, আমার মনে হয় তুমি এক কাপ করলে ভালো হয় আজকে, বাকিটা তোমার ইচ্ছা। যেটা বলতে চাচ্ছিলাম আহ, এবার আসলে অ্যাবডোমিনাল অ্যানিউরিজম, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, এই অ্যাবডোমিনাল অ্যাওর্টিক ভাইয়া অ্যানিউরিজম। আমাকে কিছু বলছেন আপনি? হ্যাঁ, বললাম যে তুমি চাইলে একাও পড়তে পারো আজকে, তোমার ইচ্ছা। এগুলো তো আগেরই পড়া। ওকে। যেটা বলতে চাচ্ছিলাম, দেখো অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, এই অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম সাধারণত কিডনির নিচে হয়, মাথায় রাখবে, হ্যাঁ? সাধারণত কিডনির নিচেই দেখা যায় মূলত। এই কিডনির নিচে যে আর্টারিটা আছে না, কিডনির নিচে রিনাল আর্টারি, এই আর্টারির নিচে এখানে লাইনিং ওয়াল যখন উইক হয়ে যায় তখন এরকম আউট পাউচ হয়, আউট পাউচ। এই যে এটা আউট পাউচ। এইখানে দেখো কিডনি হলো হাইলি ভাস্কুলার, আমাদের তিনটা অর্গান খুবই হাইলি মারাত্মক ভাস্কুলার। একটা হলো কিডনি, লিভার, আরেকটা হলো স্প্লিন। এই তিনটাকে রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম বলা হয়, হ্যাঁ? বলবো না এটা। এই তিনটা খুবই হাইলি ভাস্কুলার। এখন এই কিডনির নিচেই যদি তোমার আর্টারি যদি এরকম আউট পাউচ বা আর্টারির লাইনিং ওয়াল যদি দুর্বল হয়ে যাওয়ার কারণে এরকম আউট পাউচ মানে বহির্মুখী হয়ে যায়, আর এটা ফুলতে ফুলতে যদি রাপচার হয়, ম্যাসিভ লেভেলের ব্লিডিং হয়, ম্যাসিভ। এই সাধারণত মনে রাখবে অ্যানিউরিজম যদি হয়ে যায় এবং ব্লিডিং, ওই ব্লিডিং আনকন্ট্রোলেবল হয়ে যায়, খুব দ্রুত কারেকশন সার্জারি করতে হয়, নাহলে পেশেন্ট মারা যায়, থাকে না? অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম frequently seen below renal arteries এবং আচ্ছা, বলো তো, আমি একটা কমন সেন্সের একটা জিজ্ঞাসা করি যে তোমার এই এই অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমে কিডনির কি কোনো ব্লাড সাপ্লাইর প্রবলেম হয়? কিডনির সার্কুলেশনে কোনো প্রবলেম হয় না, কারণ এটা অ্যাবডোমিনাল কিডনির নিচে এই প্রবলেমটা হয়, উপরে হলে প্রবলেমটা হইতো কিডনির হইতো, তাহলে এই জন্য এখানে হয় না। আচ্ছা, ফ্রিকুয়েন্টলি সিন বিলো রেনাল আর্টারিজ ফাইন্ডিংস কি? ব্যাক পেন, ব্যাক পেন ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস, হ্যাঁ? এই কিডনির সরি, এই ব্লিডিং হলে, আই মিন অ্যাবডোমিনাল ইয়েগুলাতে ব্লিডিং হলে ব্যাক পেইন হয়। কারণটা হলো ব্যাক পেইনটা কখন হয় অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমে? যদি তোমার এই ব্লাড লিক করে, ব্লাড যদি মানে অ্যানিউরিজম যদি রাপচার হয়, তখন এই ব্লাড লিক করলে এই ব্যাক পেইনটা হয়, লিখে রাখতে পারো। ব্যাক পেইন, পিঠের পিছন দিকে ব্যথা করে। তারপরে পালসেটিং অ্যাবডোমিনাল মাস, ইয়েস, তোমার এই রাপচার যদি হয় তখন এই আর্টারির যে রাপচার পালসেশনটা, এটা পেটের উপর থেকে ধরলেই, পেটের উপরে ধরলেও বোঝা যায়। অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমে ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, হ্যাঁ? পালসেটিং অ্যাবডোমিনাল মাস, এটা সাধারণত অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমেই দেখা যায়। ম্যাসিভ আকারে ব্লিডিং হলে তখন পেটের উপরে টাচ করলে পেটের উপরে টোক মানে পালসেশন হয়, বোঝা যায়। তারপরে অ্যাবডোমিনাল পেইন, আই রিপিট, এই পেইনটা এবং এই পেইনটা আমাদের শরীরের ব্যাক এন্ড শোল্ডারের দিকে ছড়ায় যায়। এই অ্যাবডোমিনাল পেইনটা আমাদের শরীরের পিছনের দিকে এবং শোল্ডারের দিকে ছড়ায় যায়।
তার আরেকটা হলো ব্রুই হার্ড ওভার দ্য মাস। ইয়েস, যেই জায়গাটায় তোমার এই অ্যানোরিজম হয়েছে ওই জায়গায় ব্রুই সাউন্ড। ব্রুই সাউন্ড হলো উম, এই যে আমরা ধরো আমরা যে পানির পানির লাইন আছে না, মানে পানির টেপ, পানির টেপ না, হ্যাঁ পানির টেপও ধরতে পারি, পানি অথবা পানির টেপের ভিতরে একটা পাইপ লাগায় দেওয়ার পরে পানি ছেড়ে দিলে পাইপের উপরে যদি তুমি কান দিয়ে শুনো যেরকম একটা সাউন্ড হয় সেটাই হলো ব্রুই সাউন্ড। মানে হলো এই যে পাইপের ভিতর দিয়ে বা আমাদের আর্টারি বা ভেসেলের ভিতর দিয়ে ব্লাড যাওয়ার ফলে যে সাউন্ডটা তৈরি হয় এটাকেই বলা হয় ব্রুইস সাউন্ড। এই ব্রুইস হার্ড ওভার দ্য মাস, যেখানে তোমার এই অ্যানিউরিজম মানে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম হয়েছে ওই জায়গাটায় তুমি যদি এই স্টেথোস্কোপের ডায়াফ্রাম, বিশেষ করে বেল বেল ডায়াফ্রাম না বেল, বেল দিয়ে শুনো তখন ওইখানে মানে ব্লাড যে ট্রান্সফার হচ্ছে এইটা সাউন্ডটা শোনা যায়। ঠিক আছে, এই ব্রুই সাউন্ডটা শোনা যায় এবং ব্রুই সাউন্ডটা খুবই লো পিচড সাউন্ড। এটা স্টেথোস্কোপের বেল দিয়ে শুনতে হয়, বেল, ডায়াফ্রাম না। তাহলে ব্রুইটা কেন হয়? কারণ যেইখানে অ্যানোরিজম হয়েছে ওই জায়গায় যে যে ইয়ের ব্লাডের ট্রান্সফারটার ফলে যে ব্লাডের ট্রান্সফার হওয়ার ফলে যে সাউন্ড তৈরি সেটা হলো ব্রুই সাউন্ড। সোজা কথা, ম্যানেজমেন্ট কি ভেরি সিম্পল, সার্জিক্যাল রিসেকশন এন্ড রিপ্লেসমেন্ট উইথ ড্রাফট। কিভাবে করে এটা গতকাল একবার দেখাইছি, আজকে আরেকবার একটু দেখাই। এই যে এই জায়গায় যদি লাইনিংটা যেহেতু দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, এটা টেফলন গ্রাফট দিয়ে এই জায়গাটাকে কারেকশন করে দেওয়া হয়, এর উপর এই জায়গাটা কারেকশন করে দেওয়া হয়। এইটাই সিস্টেম। এবং এটা খুবই রিস্কি সার্জারি, বুঝছো, খুবই রিস্কি। তারপরে ডাজেন্ট রিকোয়ার কি এক্সট্রা কর্পোরাল সার্কুলেশন, মানে এইখানে তোমার এই এক্সট্রা কর্পোরাল সার্কুলেশন মিন্স ধরো এই জায়গাটায় এই ব্লক ইয়ে হয়ে গেছে, অ্যানিউরিজম হয়ে গেছে, আমরা চাইলে এইখান থেকে একটা লাইন টেনে এনে এই ব্লকের পরে গিয়ে বসাইতে পারি, মানে আর্টারি ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য, কিন্তু এই অ্যাড্রিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম এরকম কোনো প্রয়োজন নেই। আর আসলে আরেকটা জিনিস হলো এই এই অ্যানোরিজমটা কতটুকু হইলে সার্জারির প্রয়োজন পড়ে, এটা একটা কোশ্চেনে পাইছিলাম। আমাদের জানলে, আমি কোশ্চেনে যেহেতু নার্স হিসেবে এটা জানলে দেখলাম অ্যান্সারে আছে, সেই হিসেবে আমি মনে মনে আছে আমার এখনো। এটা যদি হয় অ্যাবোভ 5.5 অর অ্যাবোভ 5.5 সেন্টিমিটার অর অ্যাবোভ যদি হয় তবে এই সার্জারির প্রয়োজন পড়ে, নাইলে নো। 5.5 সেন্টিমিটার অর অ্যাবোভ যদি এই অ্যানোরিজমের মাপটা হয় তাহলে সার্জারির প্রয়োজন। এবার আসি হলো প্রি অপারেটিভ নার্সিং কেয়ার। হ্যাঁ, এবার আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমে কেন ব্যাক পেইন হবে কি শিখলাম তাইলে? ব্যাক পেইনটা কেন হবে অ্যানিউরিজমে? যদি অ্যানিউরিজম রাপচার হয়ে ব্লিডিং হয় ইন্টারনালি তখন ব্যাক পেইন হয়। আচ্ছা, এই পেইনটা কেন হয় জানো? এই এটা যেহেতু অ্যাবডোমিনাল অর্গান, কিডনি অ্যাবডোমিনাল অর্গান না, এই কিডনি যেহেতু অ্যাবডোমিনালের ভিতরে থাকে এই ব্লিডিংটা আমাদের অ্যাবডোমেন এবং থোরাক্সকে আলাদা করার পর্দার নাম কি জানো? ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরে ব্লিডিং গুলো এসে জমা হতে থাকে। পেরিটোনিয়াল লেয়ার থাকে এখানে, একটা পেরিটোনিয়াল লেয়ার। এই লেয়ারের এদিকে তোমার ব্লিডিং গুলো এসে জমা হয় এবং এটা বারবার টিংলিং সেন্সেশন, মানে ঝিনঝিন শিনশিন করার অনুভূতি দেয়। এই এই কারণে মূলত ব্যাক পেইনটা হয়। এটা এবং এই ব্যাক পেইনটা হয় হলো ব্লাড লিক করার কারণে বা এই অ্যানিউরিজম থেকে রাপচার হয়ে যাওয়ার ফলে ব্লাডটা বের হয়ে যেতেছে, এর ফলে এই ব্যাক পেইনটা হয়। ঠিক একই কারণে অ্যাবডোমিনাল পেইনও হয়, এই ব্লিডিং এর কারণে বা রাপচারের কারণে। তারপরে আসে হলো প্রি অপারেটিভ নার্সিং ম্যানেজমেন্ট, অ্যাসেস রেট রিদম এন্ড ক্যারেক্টার অফ পেরিফেরাল পালসেস। ইয়েস, পেরিফেরাল পালস, আই লাইক হাত পায়ের পালস এগুলো চেক করতে হয় কেন? কারণ হলো এই যে দেখো এখানে তোমার অ্যানেউরিজম হয়েছে, ব্লাড সার্কুলেশনটা কতটুকু হচ্ছে সেই জিনিসটা আমরা বুঝতে পারি পালস চেক করার মাধ্যমে। কিন্তু
এই তোমার ইয়ে করা যাবে না, এটা প্যালপেট করা যাবে না। আমরা হাত দিয়ে প্যালপেট করি না, মানে অর্গানের অবস্থান বা কি অবস্থা আছে এটা চেক করার জন্য। এই কন্ডিশনে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম ডু নট প্যালপেট। আরো কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলোতে প্যালপেট করা যায় না পেশেন্টের। প্রথমেই আছে হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, দ্বিতীয়টার নাম হলো উইলস টিউমার বা নেফ্রোব্লাস্টোমা। বাচ্চাদের, যেসব বাচ্চাদের কিডনিতে ইয়ে হয়, টিউমার হয়, তাদেরকেও মানে তোমার প্যালপেট করা যাবে না, হ্যাঁ। আরেকটা হলো স্প্লিনোমেগালি। এই যে দেখো, নো প্যালপেট কন্ডিশনস, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, উইলস টিউমার হলো কি নেফ্রোব্লাস্টোমা, বাচ্চাদের হয় উইলস টিউমার। আচ্ছা, এগুলা কেন করা যায় না জানো? করা যায় না, এটা হলো তুমি যদি প্যালপেট করো, এটা এমনি ভঙ্গুর অবস্থায় থাকে, এটার উপরে যদি প্যালপেট করো, এটা কিন্তু আরো ব্লিডিং হওয়ার চান্স থাকবে, অথবা ব্লিডিং হয়ে থাকলে ব্লিডিং আরো ম্যাসিভ আকারে বাড়বে প্যালপেট করলে। অ্যাবডোমিনাল অ্যাওর্টিক, সরি, উইলস টিউমারের সেম একই অবস্থা, এটা একটা খুব পাতলা সূক্ষ্ম। আচ্ছা, উইলস টিউমার একমাত্র টিউমার যেটা ক্যাপসুলেটেড, জানো? আমাদের বডিতে যত প্রকার টিউমার হয়, একমাত্র উইলস টিউমারই একটা পাতলা আবরণ দ্বারা বেষ্টিত থাকে, আর সকল টিউমার গুলা ছড়ায় ছিটায় থাকতে পারে। উইলস টিউমারই একমাত্র টিউমার যেটার উপরে আলাদা একটা পর্দা দিয়ে ক্যাপসুলেটেড থাকে, এটা ক্যাপসুলেটেড টিউমার কিন্তু উইলস টিউমার, ঠিক আছে? আর উইলস টিউমার তো উইলস, আর কেন দেওয়া হয় না, কারণ এটা যদি চাপ দেয় ওই ক্যাপসুলটা ফেটে গিয়ে এই ইন্টারনাল ইনগ্রেডিয়েন্ট গুলা পুরো হোল বডিতে ছড়ায় যাবে, উইলস টিউমারও সেম একইভাবে নিষেধ। আরো কিছু কন্ডিশন আছে যেখানে প্যালপেট করা উচিত না, সেটা হলো স্প্লিনোমেগালি, স্প্লিন যখন বড় হয়ে যায়, তারপরে সাসপেক্টেড অ্যাবডোমিনাল ট্রমা, এইসব কন্ডিশন গুলাতে ডু নট পালপেট। আরেকটা জিনিস লিখে রাখো, আরো দুইটা জিনিস লিখে রাখো তোমাদের বইতে, ফিওক্রোমোসাইটোমা এবং অ্যাপেন্ডিসাইটিস। ফিওক্রোমোসাইটোমা ইনক্লুডিং অ্যাপেন্ডিসাইটিস, এগুলা তো প্যালপেট করতে হয় না, যদি এখানে চারটা আছে, বাট আমি আর দুইটা বলে দিলাম, ফিওক্রোমোসাইটোমা অ্যান্ড অ্যাপেন্ডিসাইটিস, এগুলা তো ডু নট প্যালপেট লেখা থাকে, হ্যাঁ। এবার আসি হলো ডু নট প্যালপেট অ্যাবডোমিন, এটা তো বললামই। আচ্ছা, এবার আসলে পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ থেকে ওই যে ডু নট প্যালপেট এটা জিজ্ঞাসা করে। আর এসএস পেরিফেরাল পালস, আচ্ছা পেরিফেরাল পালস গুলা এই কারণে দেখা হয় যে ইয়ের সার্জারির আগে কিরকম ছিল এবং সার্জারি পরে কিরকম, পালসের কন্ডিশন কিরকম, রেট, রিদম, এগুলা চেক, পার্থক্য বোঝার জন্য এটা করা হয়। পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, আওয়ারলি সার্কুলেশন চেক ডিস্টাল টু গ্রাফট, ইয়েস, মানে ডিস্টাল টু গ্রাফট মিন্স যেখানে তোমার এই যে যে জায়গাটা গ্রাফটটা করা হয়েছে কিডনির পরে না, এই কিডনির পরেই তো গ্রাফটটা করা হয়েছে, তাই না? মানে কিডনির নিচেই তো অ্যাবডোমিনাল অ্যানিউরিজমটা হয় মোস্টলি। তো এটা গ্রাফট করার পরে আমাদের পালস, পেরিফেরাল পালস যদি চেক করলে দেখতে পাবো যে পালস ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা, এগুলো যদি না পাওয়া যায় তখন ইনফর্ম দি ডক্টর। তারপরে সেন্ট্রাল ভেনাস পারফিউশন অ্যান্ড হেমোডাইনামিক মনিটরিং, আমাদের এই সেন্ট্রাল ভেনাস প্রেসার দ্বারা আমরা কি বুঝি বলো তো? এই যে প্রায় শুরুতে বলেছিলাম, সেন্ট্রাল ভেনাস পারফিউশন দ্বারা, হাইপারভলিউম, হাইপোভলিউম। হ্যাঁ, ব্লাডের ভলিউম কতটুকু আছে সেটা বোঝায়। সিভিপি নর্মাল রেঞ্জ হলো 2 থেকে 8। যাই হোক, আরেকটা জিনিস বলা উচিত সেটা হলো যে তোমার আচ্ছা, এরপর আসে হলো আওয়ারলি ইউরিন আউটপুট থ্রু ফলিক ক্যাথেটার ডেইলি, বার্ন ক্রিটেনিন অ্যান্ড ইলেকট্রোলাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেনে পাওয়া যায়, হ্যাঁ, অনেকবার কোশ্চেনে পাওয়া গেছে। আওয়ারলি রুটিন আউটপুট থ্রু ফলিক ক্যাথেটার, ইয়েস। কিডনির নিচে হলেও এই প্রবলেমটা, কিন্তু কিডনি যেহেতু তোমার ফিল্ট্রেট করতেছে, তো এটা একটা কারণ আছে। মানে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম সার্জারির পরে খুবই গুরুত্বপূর্ণ ইয়ে হলো রিনাল স্ট্যাটাস কি রয়েছে সেটা চেক করা। কারণটা কি? কারণটা হলো এই এই অপারেশনটা কিন্তু অনেক টাইম কনজিউমিং, হ্যাঁ। লং টাইম অপারেশনের ফলে কি হয়, তোমার অ্যাওর্টিক ক্ল্যাম্প করা হয়। আমি তোমাকে দেখাই জিনিসটা, বিষয়টা কিরকম। এই অপারেশন অনেক টাইম কনজিউমিং, তোমার এই অনেক টাইম লাগে, তো এই জন্য এই জায়গাটা ক্ল্যাম্প করে ফেলা হয়, এই যে কিডনির উপর দিয়ে।
ঠিক আছে? কিডনির এখান দিয়ে ক্ল্যাম্প করে দেন অপারেশনটা করা হয়। এই লং টাইম এই অ্যাওর্টিক ক্ল্যাম্পিং করার ফলে রেনাল পারফিউশন কি হয়? কমে যায়। যার ফলে কিডনি ইনজুরির একটা চান্স থাকে। আর এই কারণে এই অপারেশনের পরে কিডনি স্ট্যাটাস তোমার চেক করার জন্য বিশেষ করে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমে এই লং টাইম যেহেতু অ্যাওর্টা ক্লিপ করে রাখা যায়, আই মিন চাপ দিয়ে সার্কুলেশনটা নিচের দিকে ডাউন মানে টাইম মানে বন্ধ করে রাখা ইচ্ছাকৃতভাবে ডিউ টু সেফটি ইস্যু, এই কারণে কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য এটাকে আইডেন্টিফাই করার জন্য আফটার অপারেশন রুটিন আউটপুট থ্রু ফলিক ক্যাথেটার বার্ন এবং ক্রিটিনিন লেভেল ইলেকট্রোলাইটের লেভেল খুবই 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 সিরিয়াসলি চেক করতে হয়। তারপরে আসি হলো মনিটর ফর প্রেজেন্স অফ ব্যাক পেন। ইয়েস, অল। Urea. হ্যাঁ, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন আর ক্রিটিনিন, এগুলা আমরা কি বুঝি? এই বান ক্রিটিনিন এগুলা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন আমাদের বডিতে যেই মেটাবলিজম হয়, যে কেমিক্যাল প্রসেস গুলো হয় বডিতে, এগুলো একটা বাই প্রোডাক্ট উৎপন্ন করে যেটা কিডনি ফিল্ট্রেটের মাধ্যমে বডি থেকে বের করে দেয়। কিডনি যদি ব্লাডই না পায়, সে কি ফিল্টার করবে, তাই না? কি ওয়াশ আউট করবে? আর এই যেহেতু কিডনির এটা ক্লিপ দ্বারা বন্ধ করে রাখা হয় ব্লাডটা, এই জন্য এটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা পড়েছিলাম যে মনিটর প্রেজেন্স অফ ব্যাক পেইন। হ্যাঁ, আমরা পড়েছিলাম মনিটর প্রেজেন্স অফ ব্যাক পেইন। ব্যাক পেইনের ব্যাপারে আমরা মাত্র একটু আগে কি বলছিলাম? ব্যাক পেইন কেন হয়? কি বলছিলাম? ব্যাক পেইনটা কেন হয় এই অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমে? Bleeding. ব্লিডিং যদি হয় তবে ব্যাক পেইন হবে। এখন কথা হলো সার্জারির পরে তোমার যেই ব্যাক পেইন আগেও ছিল, সার্জারির পরেও যদি ব্যাক পেইন থাকে তাহলে অপারেশন সাকসেসফুল হয় নাই। কারণ যদি সার্জারির পরেও যদি ব্যাক পেইন ইন্ডিকেট করে তাহলে এটা এই লিক অফ ব্লাড ইন্ডিকেট করে, ব্লাড লিক করতেছে এটা ইন্ডিকেট করে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র অ্যাবডোমিনাল অ্যাওর্টিক সার্জারি তা কিন্তু না, যে কোনো অ্যাবডোমিনাল সার্জারিতে ওটি করার পর এই মানে ইন্টারনাল সার্জারি গুলোতে ওটি করার পরে যদি ব্যাক পেইন পাওয়া যায়, তবে এটা তোমার করে তোমার ব্লিডিং ইন্ডিকেট করতে পারে। হ্যাঁ, রিমেম্বার। এরপরে নিউরোলজিক্যাল স্ট্যাটাস লাইক লেভেল অফ কনশাসনেস, মুভমেন্ট অফ এক্সট্রিমিটিস, কি পেশেন্ট কি flat without sharp flexion of hip and knee to avoid pressure on femoral and popliteal artery। তারপরে হলো মনিটর ফর সাইন্স অফ প্যারালাইটিক ইলিয়াস। হ্যাঁ, তোমার যেহেতু এটা একটা মোটামুটি একটা ভালো সময়ের একটা সার্জারি হয়, এই জন্য তোমার ইন্টেস্টাইন অনেক সময় ইন্টেস্টাইন মুভমেন্ট একটু কমে যেতে পারে, এই জন্য ইন্টেস্টাইন মুভমেন্টটা হয় কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, তারপরে হলো আহ এরপর আসি হলো ডিবিটি প্রোফাইল্যাক্সিস। ইয়েস, এটার জন্য অনেক বড় ধরনের একটা সার্জারি, এই জন্য ডিপ ব্রেন থ্রম্বোসিস হওয়ার চান্স থাকে। এই জন্য ডিবিটি প্রোফাইল্যাক্সিস করা কিভাবে আমরা ডিবিটি যাতে না হয়, ডিপ ব্রেন থ্রম্বোসিস যাতে না হয়, সেটা কিভাবে করব? ডোরসি ফ্লেকশন বা প্লান্টার ফ্লেকশন অফ ফুট। দেখো এই যে এক্সারসাইজটা, এই যে দেখো ব্যাক পেন একটু পর আমি আসতেছি। হ্যাঁ, একটু এটা দেখো স্লাইডটা। আসি আসি এই ব্যাক পেনের ব্যাপারে কি বলছি দেখো। ব্যাক পেন আফটার অ্যানিউরিজম, repair may indicate retroperitoneal hemorrhage due to anastomotic leak.
আচ্ছা, অলসো পসিবল উইথ ব্যারিয়াট্রিক সার্জারি। আচ্ছা, এটা মানেটা কি? আচ্ছা, মানেটা আমি একটু দেখাই, দাঁড়াও একটু ওয়েট। অ্যানাস্টোমোটিক লিকটা হলো, দেখো, এটা একটু ছবিতে দেখাই দিলে ভালো হবে, নাহলে আসলে অ্যানাস্টোমোসিস বুঝো তোমরা? হ্যাঁ, অ্যানাস্টোমোসিস বুঝো? জি ভাইয়া। হ্যাঁ, ধরো দুইটা অর্গান জোড়া, এই যে এটা সুন্দর, এটা সুন্দর একটা উদাহরণ। এই যে দেখো, ধরো এই জায়গায় রাপচার হয়েছে, ডিউ টু একটা রাপচার হয়েছে, এটাকে সেলাই করে দেওয়ার পরে, এই সেলাইয়ের অংশ দিয়ে যদি কোনো ব্লিডিং হয়, সেটাই হলো অ্যানাস্টোমোটিক লিক। এই সেলাইটা করাকে বলা হয় অ্যানাস্টোমোসিস। আর এখান থেকে যদি যে লিকটা হয়, এটাকে বলা হয় অ্যানাস্টোমোটিক লিক। তোমার এই কি জানি বলে, এই অ্যাবডোমিনাল অ্যানিউরিজম ইয়ে করার পরে, এই অ্যানাস্টোমোটিক লিকের ফলেই কিন্তু মূলত ইয়েটা হয়, ব্লিডিংটা হয়, মানে ব্যাক পেইনটা হয়। ব্যাক পেইনটা হলে মনে কি ইন্ডিকেট করে, এই যে তোমার, এই যে দেখো স্লাইডটা আবার একটু দেখাই দেই। এই যে ব্যারিয়াট্রিক এই যে দেখো, এই যে উপরে টেফলন গ্রাফট দিয়ে করা হয়, তো যেহেতু এতটুকু অংশ তোমার কোনো এরপরে কাজে লাগে না, এই জায়গাটা যেহেতু তোমার একটা এক প্রকার আর্টিফিশিয়াল গ্রাফট দিয়ে করা হয়, এই জোড়াটা লাগানো হয়, তো এখানে জোড়া লাগাইছে, এখানে এই জোড়া লাগার জায়গাগুলো থেকে ইন্টারনাল ব্লিডিং যদি হয়, তখন এই ব্লিডিংটা আমাদের ব্যাক পেইনের সৃষ্টি করে, এটাই বলা হয়েছে এখানে অ্যানাস্টোমোটিক লিক। এই অ্যানাস্টোমোটিক লিক বা এই ব্যাক পেইন আরেকটা কারণে হয়, সেটা হলো ব্যারিয়াট্রিক সার্জারি। হ্যাঁ, ব্যারিয়াট্রিক সার্জারিটা হলো, আচ্ছা তোমরা অনেক দেখবা ব্যারিয়াট্রিক সার্জারিটা হলো, অনেক মোটা লোক আছে যারা প্রচুর খাওয়া দাওয়া করে, তারা খেতে খেতে স্টোমাক বড় করে ফেলছে, তো তাদের এই খাবার অভ্যাস বা তাদের ডিমান্ড কমানোর জন্য পার্শিয়ালি তোমার স্টোমাক কেটে ফেলা হয়। এটা আমি সৌদি আরবে প্রায় অনেকে করে থাকে, অনেক মুখ আছে, যে দেখো স্টোমাক, এটা হলো ফুল স্টোমাক, এটুকু কেটে ফেলে, ধরো এখান থেকে এই পর্যন্ত কেটে ফেলে, এই অংশ থেকে এইটুকু জোড়া দিয়ে দেয়, এটা হলো ব্যারিয়াট্রিক সার্জারি। এই যে দেখো, এই ব্যারিয়াট্রিক সার্জারি তো এই প্রবলেমটা হইতে পারে, কারণ এই জোড়া লাগা জায়গা, এই জোড়া লাগার জায়গা থেকে যখন ব্লিডিং হয়, তখন এই ব্যাক পেইন হয়। এটাও সেম একই রকম হয়। এবারে ছিল ডোরসিফ্লেকশন এবং প্লান্টার ফ্লেকশন এক্সারসাইজ। পা এরকম উপরে উঠানো নামানো করতে হয়। তোমার ডিভিটি প্রিভেনশনের জন্য মানে পায়ের এই অংশটা এরকম উপরে নিচে করলে এটাকে বলে ডোরসিফ্লেকশন বা প্লান্টার ফ্লেকশন ফুট এক্সারসাইজ। এলাস্টিক স্টকিং, 24 ঘন্টা এলাস্টিক স্টকিং পরে থাকতে হবে। হ্যাঁ, এই যে এগুলো 24 ঘন্টা পরে থাকতে হবে। ইলাস্টিক স্টকিং সম্পর্কে কিছু বলা আছে, এটা গতকাল মনে পড়ছে। ইন্ডিকেশন নিড টু বি অ্যাপ্লাইড উইথ হোয়াইল আউট অফ বেড, মানে সব সময় থাকবে এই ইলাস্টিক স্টকিং। কোথায় দেওয়া হয়? ভেরিকোজ ভেইন, এডেমা, হ্যাঁ, এইসব কারণে দিতে হয়। তারপর হ্যাঁ, নিড টু বি অ্যাপ্লাইড কন্টিনিউয়াসলি, ডিবিটি প্রোফাইল্যাক্সিস, ডিপ ভেইন থ্রোম্বোসিসের জন্য এটা 24 ঘন্টাই এটা রেখে দিতে হয়। কন্ট্রাইন্ডিকেশন কোথায়? যাদের আমরা বলছি অলরেডি গতকালকেও, আর্টেরিয়াল ইস্যু লাইক এও, টিএও, সিকেল সেল এনিমিয়া, এগুলোতে দেয়া যাবে না। এই মানে টাইট ক্লথিং, টাইট ফিটিং কিছুই আর্টেরিয়াল ইস্যুতে পরা যাবে না, রিমেম্বার। এই স্টকিং টাইপ, এলাস্টিক স্টকিং মানে বিভিন্ন প্রকার আছে। একটা হলো কম্প্রেশন স্টকিংস লাইক জিসিএস, এটা হলো এডেমা, ভেরিকোজ ভেইন, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, এটা ব্যবহার করা হয়। তারপরে অ্যান্টি এম্বোলিজম স্টকিং লাইক ডিবিটির ক্ষেত্রে ব্যবহার করে, নন মেডিকেল সাপোর্ট, হোশিয়ারি এটসেট্রা। এই যে এরকম গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিংসটা হলো, এইখানে সব এই পায়ের শুরুর দিকে যে সাইডটা ঢুকায়, ওই সাইডটাতে প্রেসার কম থাকে, আর যত উপর দিকে যায় তত প্রেসার বেশি। কিসের কেসিং দেয় নাই? আমি কি বুঝতে পারছি যে তোমার ইয়েটা টাইট বেশি, ও নিচের দিকে সবচেয়ে লুজ থাকে, আর উপরের দিকে যত যাবে তত বেশি টাইট। এই যে এরকম, এখানে লুজ থাকে, এখানে সবচেয়ে বেশি টাইট থাকে এইখানে উপরের দিকে। Graduated compression stockings বা GCS. In GCS, the level of compression is strongest at the ankle, gradually decrease the towards the top.
ও সরি, আমি উল্টা বলছি। আমি সরি, আমি উল্টা বলছি। আ এ শুরুর দিকে সবচেয়ে বেশি টাইট থাকে, আর যত বেশি উপরে যায় তত বেশি প্রেশারটা কমে। Level of compression is strongest at the ankle and gradually decreases towards the top, designed for mobility and to meet certain length and strength medical specifications. They typically require a professional fitting. আচ্ছা, তোমাদের কি মনে হয়? এটা কি আ ইয়ে কি বলে? হেলথ কেয়ার সরি, ইউএপি লাগাইতে পারবে এই স্টকিংটা? তাদের কি স্কোপ অফ প্র্যাকটিসের ভিতরে পড়ে? কি মনে হয়? পাইসানু? আখি? কে বলতে পারবে? আনলাইসেন্সড অ্যাসিস্টেড পার্সোনেল এরা কি এই স্টকিং পড়াইতে পারে? না। কেন না? রায়হান অথবা কি কি মনে হয়? হ্যাঁ, প্রেশার বেশি হলে তো দেখা যায় এখানে ব্লাড সার্কুলেশন কমে যাবে, যার কারণে এতে উপকারের চেয়ে ক্ষতি হবে। আর কোন ধরনের কন্ডিশনে উপকারের চেয়ে অপকার বেশি হবে? আর্টারিয়াল ইস্যু নাকি ভেনাস ইস্যু? আহ ভেনাস ভেনাস ইস্যুতে স্টকিং ভেনাস ইস্যু ক্ষতি ভাই, হবে, যাই না। এটা বলতে চাচ্ছ তাই তো? ভেনাস ইস্যুতে তো টাইট ভাইয়া এটা পড়তে হয়, আর আর্টারিয়াল ইস্যুতে ভাইয়া মানে ইয়া পড়তে হয়, ইয়েস ঢিলাটা। রায়হান, ভেনাস ইস্যুতে তুমি গতকালকের ভিডিও দেখো নাই তাইলে? ভেনাস ইস্যুতে আর্ট এই টাইট ক্লথিং বা টাইট এই স্টকিং গুলো পরানো যায় না। সরি, আর্টারিয়াল ইস্যুতে টাইট ক্লথিং, টাইট জামা কাপড়, এই স্টকিং এগুলো পরানো যায় না ডিউ টু সার্কুলেশন ইস্যু। অন দি আদার হ্যান্ড ভেনাস ইস্যু, ভেনের কাজ কি? আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টের দিকে নিয়ে আসে, তাই না? এই জন্য ভেনাস ইস্যুতে অবশ্যই স্টকিং বা টাইট ক্লথিং বা স্টকিং এগুলা পড়তে হয়, ভেনাস ইস্যুতে পড়ানো যায়। আর আমি যেটা বলেছিলাম যে একজন ইউএপি বা আনলাইসেন্সড অ্যাসিস্টিভ পার্সোনেল এই রোগীকে ইলাস্টিক স্টকিং বা কম্প্রেশন স্টকিং পরিয়ে দিতে পারে কি না? উত্তর হলো নো। এটা তাদের কি বলে স্কোপ অফ প্র্যাকটিসের ভিতরে নাই। একজন নার্সের কিন্তু দায়িত্ব থাকে তাদের পেশেন্টের হাত বা পায়ের যেই ব্লাড সার্কুলেশন এটা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না এটা। কিন্তু একজন ইউএপি ক্লিনিক বা তার সে ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করতে পারে না। স্ট্রোকিং যদি খুব বেশি টাইট হয় বা ভুলভাবে পড়ানো হয়, তবে সেটা কিন্তু রক্তের যে সঞ্চালন প্রক্রিয়া বা ব্লাডের যে সার্কুলেশন পদ্ধতি সেটা মানে ম্যাসিভ লেভেলের ড্যামেজ হতে পারে। এই জন্য এই ইউএপি এই জিনিসটা করতে পারে না, স্কোপ অফ প্র্যাকটিসের ভিতরে পড়ে না। রিমেম্বার, যদি এটা মনে হয় যেটা যে কেউ পড়াইতে পারবে, উত্তর হলো নো, অ্যাট লিস্ট এনক্লেক্স এর ক্ষেত্রে। তো এই যে স্টকিংস দ্যাট এন্ড জাস্ট বিলো দ্য অ্যাঙ্কেল পেরিফেরাল ফ্রিডম হলো, দেখো, স্টকিং দ্যাট এন্ড জাস্ট বিলো দি নি হেল্প লিমিট পেরিফেরাল এডেমা অর লোয়ার লেগ সোয়েলিং ডিউ টু ফ্লুইড বিল্ডআপ। যে স্টকিং গুলা আমাদের হাঁটুর নিচে থাকে তারা আমাদের পেরিফেরাল এডেমা, পা ফুলে যাওয়া, তারপরে সোয়েলিং অথবা ফ্লুইড জমে যায়, এগুলাকে প্রিভেন্ট করতে সাহায্য করে। আর স্টকিং যেটা আমাদের একদম কি বলে রানের পর্যন্ত পুরা লেগ কাভার করে ফেলে, এই স্টকিং গুলা আমাদের ব্লাডকে রিটার্ন করে টুয়ার্ডস দি হার্টে নিয়ে আসার জন্য এবং অর্থোস্টেটিক হাইপোটেনশনকে প্রিভেন্ট করার জন্য ব্যবহৃত হয়। তাহলে হাঁটুর নিচের এক কাজ, আর হাঁটুর উপরের স্টকিং আর আরেক কাজ। ঠিক আছে?
এই যে নিউমেটিক কম্প্রেশন ডিভাইস, এটা তো দেখছো হসপিটালে, সেম একই কাজ করে। Instruct patient the need to avoid prolonged sitting, standing and smoking. কারণ এগুলা কি, এরা ভ্যাসোকনস্ট্রিক্ট এফেক্ট দেয়, হ্যাঁ। তারপর লো কোলেস্টেরল ডায়েট, ঠিক আছে। এবার আসলে ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইন বলতে বোঝায়, দেখো আমি একটা ইয়ে দেখে ছবি এঁকে দেখাই হালকা করে। ধরো এটা একটা মানে ভেসেল বা আর্টারি ব্লাড সাপ্লাই, হ্যাঁ। তো এই ইয়েটা, এটা মানে এটা পুরোটা, এখন কথা হলো এই বরাবর সরাসরি নিয়ম অনুযায়ী ভেসেলটা সরাসরি ভাবে চলে আসার কথা, হ্যাঁ। মানে এটা একদম পুরোটা এইভাবে আসার কথা। ডিউ টু এনি রিজন সেটা এরা এইভাবে না আসে কি করবে জানো? এরা এইভাবে না আসে, ভেরিকোজ ভেইনে হয় কি, এইরকম মনে করো শত রকম ভাবে পেঁচানো পেঁচানো ব্লাড ভেসেল, অনেক তালগোল পাকানো, বুঝছো? তোমার এই যে দেখো অনেকটা এরকম, এই যে দেখো এই ব্লাড এই লাইনটা সরাসরি না এসে অনেক ঘুর প্যাচ দিয়ে মার প্যাচ খেয়ে তারপরে নিচের দিকে এসে সাপ্লাই দিতেছে। নর্মাল ভেন্ট মানে ব্লাড ভেনটা ভেনাস মানে ভেসেলটা থাকার কথা এরকম স্ট্রেট, আর এখানে দেখ কি পরিমাণ প্যাচ খাইছে। এটাই হলো ভেরিকোজ ভেইন। মানে দাঁড়াও কই জানি, ভেরিকোজ ভেইন কেন দেখছো? হয়? এটা জেনেটিক, এক্স্যাক্টলি নোন ইজ আননোন, অনেস্টলি বলতে এক্সাক্ট আননোন। আমার আব্বুর পায়ের মধ্যে এরকম হয়ে গেছে এখন। জি, এটা অনেকেরই আছে যারা ওই যে মিডল ইস্টে অথবা মেডিকেলে যায় না তখন এটা চেক করে ভেরিকোজ ভেইন আছে কিনা। অনেকেরই এটা আছে, তবে এটা খুব বেশি প্রবলেম পড়ে না যতক্ষণ না পর্যন্ত যদি মানে পেশেন্টের কমপ্লেইন না থাকে, তেমন কোনো প্রবলেম হয় না। এই ভেরিকোজ ভেইন তোমার ডাইলেটেড টর্চাস ব্লাড ভেসেল ইন লোয়ার এক্সট্রিমিটিস এন্ড ট্রাঙ্ক। এই ভেরিকোজ ভেইনটা এই যে দেখো, না এটা না, এই ভেরিকোজ ভেইনটা অনেক টর্চাস মিন্স অনেক কুণ্ডলি পাকানো, বুঝছো? টুইস্টেড, টর্চাস মিন্স অনেক পেঁচানো টেচানো হাবি যাবে এরকম বোঝায় আর কি, টর্চাস। ভাইয়া ভাইয়া এটা কি কোরিলেটেড সার্কুলেশন দুইটা হয়? কাইন্ড অফ এটা কাইন্ড অফ কোলাটেরাল সার্কুলেশনের মতো, চলতে পারে স্যার। বুঝছো? কাইন্ড অফ কোলাটেরাল, যদি এখানে কোনো ব্লক থাকে না, এটা এরকমই হয়ে যায়, মানে ভেসেল এরকম করে ফেলে আর কি। ডায়ালেটেড টর্চাস ব্লাড ভেসেল ইন লোয়ার এক্সট্রিমিটিস এন্ড ট্রাঙ্কস। টর্চাস মিন্স টুইস্টেড বা কার্ভড, হ্যাঁ। আচ্ছা, এই ভেরিকোজ ভেইন কিন্তু হেমোরয়েডের নাম শুনছো না? ওই যে অ্যানাল ক্যানেলে যে ব্লিডিং হয়, সে এই একই রকম হয়। জি ভাই, হেমোরেজ। হেমোরয়েডেও কিন্তু এই ভেরিকোজ ভেইন হয়। হেমোরয়েড কিন্তু কাইন্ড অফ ভেরিকোজ ভেইনই। তো এর কেন রিস্ক ফ্যাক্টর কি? কনজেনিটাল উইকনেস, তারপর প্রেগন্যান্সিতে হতে পারে, অবেসিটি, অকুপেশনাল কারণে এটা হতে পারে। ফাইন্ডিংস কি? পেইন আফটার প্রলং স্ট্যান্ডিং রিলিড বাই এলিভেশন। এটা লং টাইম দাঁড়ায় থাকলে তোমার এই ব্যথা ওঠে, এবং এটা আবার পা যদি উঠায় ফেলে তখন আবার ব্যথাটা কমে। ডায়াগনোসিস কি? ট্রেন্ডেলেনবার্গ টেস্ট। পেশেন্ট প্লেসড ইন এ সুপাইন উইথ লেগস এলিভেটেড, এই যে টেস্টের কথা বলতেছি। শুয়ে থেকে পা যদি উপর উঠায়, এই যে এটাতে এটা দুই রকম টেস্ট আছে। এরকম পা উঠায় তারপর একটা রশি দিয়ে আটকায় দিলে এই জায়গায়, এই জায়গায় ভেনগুলার টর্চাস, আই মিন ডিপ ভেইন থ্রোম্বোসিস, সরি ভেরিকোজ ভেইন আছে, ওই জায়গাগুলো ফুলে যায়, ওই জায়গাগুলো খুব ক্লিয়ারলি দেখা যায়। যা এই যে মেডিকেলে তো কিছু, রায়হান কি এরকম চেক করছে না? রায়হান রায়হান চেক করেছিল? রায়হান জি ভাইয়া, আবার বলেন ভাই। মেডিকেলে তোমাকে চেক করে নাই সৌদিতে যাওয়ার আগে? না 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 ভাই, চেক করা হয় না। খেলা কিন্তু কিন্তু তোমার ইয়েতে চেক করে সাধারণত। বাংলাদেশে ভাই মেডিকেল এত একবারে করা হয় না। আমাদের মেডিকেল করা হচ্ছে শুধু ওই চেস্ট এক্সরে, ব্লাড আর জাস্ট আমার হাইট ওয়েট ক্লাস। ও আচ্ছা আচ্ছা, খালাস না। আচ্ছা, তো এটা হলো ট্রেনের টেস্টটা হলো যে মানে শুয়ে থেকে পাটা উপরে উঠে তারপর টর্নিকেট দিয়ে বেঁধে দিলে
যদি তোমার এই ভেরিকোজ ভেইন থাকে তাহলে এটা বোঝা যায়। আর ইয়ে হলো আরেকটা পদ্ধতি হলো যে তোমার উম, কি বলে, when patients sit up the veins feel from proximal end, normally they feel from distal end. যাই হোক, তবে এটা বেশি আসে, হ্যাঁ, এই যে পেশেন্ট প্লেসড ইন সুপাইন উইথ লেগস এলিভেটেড, এটা হলো টেন্ডেলেনবার্গ টেস্ট বলা হয়। আর আরেকটা পদ্ধতি হলো দাঁড়ায়া থেকে তোমার পেশেন্টের পা একটু কিছু সময় দাঁড়ায় থাকার পর পেশেন্টের পায়ের উপরে টর্নিকেট দিয়ে বাঁধলে যেই জায়গায় ভেরিকোজ ভেইনস ওইগুলো প্রমিনেন্ট হয়ে যায়, দেখা যায়। এই দুইটা পদ্ধতি। আর একটা হলো ডপলার স্টাডি। এটা ডপলার স্টাডিটা অনেকটা তোমার ইয়ের মতো, ওই আল্ট্রাসাউন্ডের মতো, আল্ট্রাসোনোগ্রামের মতো। যে জায়গায় প্রবলেম আছে ওই জায়গায় চেক করলে ভেইন গুলো টর্চ আছে সেটা দেখা যায়। মেডিকেল ম্যানেজমেন্ট কি, কিভাবে স্ক্লেরোথেরাপি টেন্ডার, আরেকটা টেন্ডারের কিন্তু দুইটা টেন্ডারের আছে। একটা হলো এই যে ভেরিকোজ ভেইনের জন্য, আরেকটা হলো এই হিপ ডিসপ্লেসিয়া। এই যে দেখো হিপ ডিসপ্লেসিয়াতেও টেন্ডার একটা টেস্ট করা হয়। সেটা এই মুহূর্তে আমি বলতে চাই না এখানে, এর মূল্য ভেজাল। তবে একটা জিনিস মাথায় রাখো, আরেক প্রকার টেস্ট আছে টেন্ডারের। এরপর আসলে স্ক্লেরোথেরাপি। স্ক্লেরোথেরাপি হলো যেই এই যে দেখো কি পেঁচানো পেঁচানো ইয়েগুলা, ভেসেল গুলা, এগুলার ভিতরে এক প্রকার ড্রাগ দেওয়া হয় যেটাকে বলা হয় মোরহেড সোডিয়াম। ঠিক আছে, এই মোরহেড সোডিয়াম ইনজেক্টেড ইনটু ভেইন ফলোড বাই অ্যাপ্লিকেশন অফ এ প্রেসার ড্রেসিং, incision and drainage of the trapped blood is performed 14 to 21 days after the injection. মানে এই যে এইখানে এই যে পেঁচানো পেঁচানো বা টর্চাস যে ভেসেল গুলো আছে, এই ভেসেলের ভিতরে যে ব্লাড গুলা থাকে, এই মোরেট সোডিয়াম দেওয়ার পর এই ব্লাড গুলা অটোমেটিকলি বের হয়ে আসে। এবং এরপরে তো এই এই ব্লাড গুলোকে বের করে নিয়ে আসা হয় এবং একটা প্রায় 14 থেকে 21 দিনের মতো সময় লাগে এই টোটাল প্রসিডিউরটা করতে। এবং এরপর এটা শ্রিঙ্ক হয়ে যায়, ভেসেল গুলা শ্রিঙ্ক হয়ে যায় এবং তারপরে নর্মাল সার্কুলেশন শুরু হয়ে যায়, এরকম হয় আর কি। এবং এই স্ক্লেরোথেরাপি, হেমোরয়েড, তারপর ইসোফেজিয়াল ভ্যারিসেস, এই ধরনের ট্রিটমেন্টেও এই মরেট সোডিয়াম বা স্ক্লেরোথেরাপি ব্যবহৃত হয়। এখানে আছে নাকি একটু দেখি। এই যে স্ক্লেরোথেরাপি ইন্ডিকেশন, স্ক্লেরোথেরাপি কোথায় ব্যবহৃত হয়? স্ক্লেরোথেরাপি মানে কি, সিরিঞ্জের ভিতরে মরেট সোডিয়াম নিয়ে ওই ভেসেলের ভিতরে দিয়ে দাও, এটা হলো স্ক্লেরোথেরাপি। স্ক্লেরোথেরাপি আর কোথায় দেয়? হেমোরয়েডস, ভেরিকোজ ভেইন, এসোফেজিয়াল ভ্যারিসেস এটসেট্রা। আরেকটা আছে ভেইন লাইগেশন। এটা ইজি। ভেইন লাইগেশন কি, যে জায়গায় কুণ্ডলি পাকানোর মতো ভেসেল গুলো আছে এগুলোকে বের করে কেটে ফেলে দিয়ে যেখানে ভালো আছে এবং পরবর্তী ভালো, দুই ভালোর মাঝখানে একটু জোড়া দিয়ে দেয় ভেসেল দিয়ে, আলাদা অন্য জায়গাতে টেনে এনে। এটাই হলো ভেইন লাইগেশন। Ligating the saphenous vein where it joins the femoral vein and stripping it from groin to ankle. ওই যে সেম সেফেনাস ভেইন, সেম একই জায়গার থেকে, যেই জায়গা থেকে তোমার সিএভিজির জন্য ভেন কেটে নেওয়া হয় পায়ের নিচের থেকে, সার্টারিয়াস মাসেলের ওইখান থেকে যে ভেনটা আছে সেটাকে সেফেনাস ভেইন, এই ভেন দিয়ে এই ট্রিটমেন্ট করা হয়। নার্সিং ম্যানেজমেন্ট কি, নি হাই এলাস্টিক ব্যান্ডেজ অ্যাপ্লাইড বিফোর পেশেন্ট ইজ আউট অফ বেড, followed by vein stripping. Keep the effects part elevated above the heart level to decrease edema. Monitor for bleeding, particularly in groin. এই ছিল মোটামুটি ম্যানেজমেন্ট স্ক্লেরোথেরাপি। তো আজকে